ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ। বরিশাল মেডিকেলের শাটডাউন চলছে, কর্মবিরতিতে চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নিবন্ধনে ডিজিটাল জালিয়াতি, অভিযুক্ত ইউপি প্রশাসনিক কর্মকর্তা। এবারে পুরো আয়োজন। সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দুপুর 12টার দিকে রাজধানীর আসাদ গেট এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে তাদের স্লোগান দিতে দেখা যায়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন সেখানকার যাত্রীরা। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই ধর্ষণের ঘটনা ঘটছে। এই ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের আশ্বাসের 3 ঘন্টা পর সড়ক ছেড়ে গিয়েছেন বিক্ষোভকারীরা। এদিকে সারা দেশে ধর্ষণ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। এ সময় বক্তারা দেশে প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে অভিযোগ করে দ্রুততম সময়ের মধ্যে এইসব ঘটনা বন্ধ এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনাও করেছেন তারা। পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না বলেও তিনি জানিয়েছেন। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে 40তম বিশেষ পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এই কথাই বলেছেন। উপদেষ্টা বলেন, পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, তারা সুনির্দিষ্ট আইন মেনেই চলছে। জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে, সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত রাখার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান, এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার। আজ রিভিউ আবেদনটির শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। 2014 সালের 3 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি 2 মার্চ ধার্য করেছে আপিল বিভাগ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চলছে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি। আজ 7ম দিনেও শ্রেণী ও একাডেমিক কার্যক্রম বর্জন অব্যাহত রেখেছে সেখানকার শিক্ষার্থীরা। তাদের দাবি, কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। মেডিকেল কলেজের শিক্ষকদের 334টি পদের মধ্যে 188টি পদ শূন্য অবস্থায় রয়েছে এখনও। এছাড়া অধিকাংশ ডিপার্টমেন্টে শিক্ষক সংকটও প্রকট আকার ধারণ করেছে বলে দাবি শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিলেও 6 জন শিক্ষক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে শিক্ষার্থীদের সাথে তামাশা বলেই মনে করছেন তারা। দ্রুত শিক্ষক সংকট নিরসন না হলে আরও কঠোর
কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। জনবল সংকটের সত্যতা স্বীকার করে সংশ্লিষ্টরা জানান, শূন্য পদে দ্রুত নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে, শীঘ্রই সংকট সমাধান হবে। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেয়া বন্ধসহ 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। সকাল 8টা থেকে হাসপাতালের সকল ওয়ার্ডে দায়িত্ব পালন থেকে বিরত আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে রোগীদের চিকিৎসা সেবা। তবে আন্দোলনের আওতামুক্ত রয়েছে জরুরি বিভাগ, অপারেশন সেবা এবং বহির্বিভাগ। ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছে মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরাও। বর্জন করেছেন ক্লাস ও পরীক্ষা। এদিকে বেলা 12টা থেকে রাজশাহীতেও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। ছয় দফা বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের 5 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা হয়েছে। ছাত্র প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন। এর আগে সকাল 8টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে 2টি বাস যোগে 80 জন শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকায় পৌঁছে দুপুর 2টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয় আন্দোলনকারীরা। পরে আলোচনা শেষে 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। গত 18 জানুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্র দলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। এই ঘটনার প্রতিবাদে ভিসি, প্রভিসি সহ 3 কর্মকর্তার পদত্যাগ সহ 6 দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই বিপ্লবের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 1.5 শতাধিক ভাইয়ের রক্ত ঝরার পরও আমাদের সাথে যোগাযোগ করে না। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের রক্তের দায় নিতে হবে। ক্যাম্পাসে সেফ ফিল করতেছি না, তাই আমরা আমাদের একত্রে হয়ে আমরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি। নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে বিআরটিসি বাস ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বিআরটিসি বাসের সুপারভাইজার রতন কুমার সাহা জানিয়েছেন, রাজশাহী থেকে বাসটি পোরশার নিতপুরের উদ্দেশ্যে গত রাত 9:15টার দিকে ছেড়ে আসে। রাত 11:15টার দিকে সড়কে গাছ ফেলে বাসের গতি কমিয়ে দেওয়া হয়, ফলে বাসটির পাশাপাশি একটি মাইক্রোবাসও আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী দরজা জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণ অলংকার এবং অন্যান্য মালামাল লুট করে। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছানোর আগেই ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায়। হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে মাটি খোঁড়ার সময় একে একে বেরিয়ে এসেছে 7টি মরদেহ। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। এর পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, মহাসড়কে 6 লেন নির্মাণের কাজ চলছে। ওই এলাকায় মহাসড়কের অধিগ্রহণ করা ভূমিতে কবরস্থানের জায়গাও পড়েছে। এতে মাটি খোঁড়ার সময় 7টি মরদেহের কঙ্কাল বের হয়ে আসে। পরে ধর্মীয় রীতি অনুসরণ করে সেগুলো অন্যত্র দাফনও করা হয়েছে। এবারে কেউ স্প্রিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মহানগরীতে ফিরিঙ্গি বাজার এলাকায় গুলি ভর্তি 2টি বিদেশি পিস্তল সহ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক 2 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম জানিয়েছেন, 2জনকে 2টি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একটিতে 5 রাউন্ড, আরেকটিতে 4 রাউন্ড গুলি লোড করা ছিল। তারা 2জনই ছাত্রলীগের নেতা। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত 2জন হলেন মনসুর আলী এবং ইমরান আলী মাসুদ। তারা নগরীর সরকারি সিটি কলেজ ও ইসলামিয়া কলেজ কেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নিবন্ধন কার্যক্রমে ব্যাপক মাত্রায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। জেলার সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন কার্যক্রমে এই জালিয়াতির ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ওই বিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা তথা সচিব মোহাম্মদ সুমন পারভেজকে অভিযুক্ত করে জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছেন
বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান শফিক। জন্ম নিবন্ধন অনুযায়ী কারো জন্মস্থান কক্সবাজার, কারো ভোলা, কারো চট্টগ্রাম, আবার কারো সিলেট। তবে জন্মস্থান দেশের বিভিন্ন জেলা হলেও নিবন্ধনে তাদের সকলেরই স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়ন। বিদেশ গমন ও বিয়ে সহ নানা প্রয়োজনে বয়স বাড়ানো কমানো সহ বিভিন্ন কারণে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এভাবে জন্ম নিবন্ধনে অনিয়ম জালিয়াতির ঘটনা ঘটে আসছে বলে জানা গেছে। আমরা এই এলাকার মধ্যে থাকি, চলাফেরা করি, আমরা এই লোককে চিনি না। আমরা জানি না কতগুলা কার্ড বানাইছে, আমার মনে হচ্ছে বানাইছে। সংশ্লিষ্টরা জানান, সার্ভারের সমস্যা হওয়ায় প্রশাসনিক কর্মকর্তা সুমন পারভেজ ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তা ফারজানা আক্তারকে জন্ম নিবন্ধন পরিচালনার জন্য নির্দেশ দেন। ইউনিয়নের ডিজিটাল সেন্টারের সংশ্লিষ্ট নারী উদ্যোক্তা জানান, কৌশলে তাকে চাপ প্রয়োগ করে এসব নিবন্ধন কাজ করতে বাধ্য করেন। তো উনিভাবে আমাকে দিয়ে কাজটি করাইছে, আমি করতে রাজি ছিলাম না। উনি যখন আমার বড় সাথে যে আমি জবাব দিয়ে করবো, এটা তোমার কোনো কিছু যায় আসে না। তবে অনিয়মের দায় স্বীকার করে সুমন পারভেজ স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন বলে জানান প্যানেল চেয়ারম্যান। আমরা বিষয়টা জানতে পারি, ওনারা যোগাযোগ করি, ওনারা আনার পরে ওনারা জিজ্ঞাসা করলাম যে আপনি এই কাজ করলেন, উনি অক্ষরে উনি স্বীকার করছেন। ওনার কাছ থেকে 300 টাকা স্টার মধ্যে ওনার স্বীকারোক্তি আমরা রেকর্ড করি। ক্যামেরায় বক্তব্য দিতে অস্বীকৃতি জানালেও গোপন ক্যামেরায় অনিয়মের স্বীকারোক্তি ধারণ করা হয় বুধল ইউনিয়নের সদ্য সাবেক এই প্রশাসনিক কর্মকর্তা। আমি কিন্তু নিজে করি না, উদ্যোক্তা দিয়ে করাই। ওইখানে চেয়ারম্যান শফিক সাহেব নিবন্ধন যেভাবে পারে এভাবে করে, 16-18, 18-22। হ্যাঁ, সুমন পারভেজের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়ার কথা জানান ইউনিয়ন চেয়ারম্যান। আমরা পরামর্শ করে আমাদের ইউনিয়ন মহোদয়কে একটা আবেদন করে আমরা জানাইছি যে আমরা এই বিষয়ে পাইছি। বিষয়টি হয়তো আমাদের ইউনিয়ন স্যারের মাধ্যমে জেলা প্রশাসক স্যার জানবেন। নিজের পরিবারের সদস্যরাও এরকম পরিস্থিতিতে পড়ার কথা জানিয়ে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। এর বিরুদ্ধে যখনই আমি এটা পেয়েছি, সাথে সাথে আমি তদন্ত দিচ্ছি। সদর উপজেলার যে নির্বাহী অফিসার আছে তাকে তদন্ত দেওয়া হয়েছে। যদি প্রমাণিত, তার বিরুদ্ধে সর্বোচ্চ লেভেলের শাস্তি নিশ্চিত করা হবে। দীপ্ত, বার্তা কক্ষ। এবারে ডেটল ও হারপিকের সৌজন্যে অমর একুশে বইমেলার খবর। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। স্বস্তিকা যোগ দিয়েছেন। স্বস্তিকা, মেলায় আজ ক্রেতা দর্শনার্থীদের সমাগম আপনি কেমন দেখছেন? বইয়ের বেচা বিক্রি কেমন হচ্ছে? আজ কতটি বই এসেছে? আজ কিন্তু বইমেলা 23তম দিন এবং এই 23তম দিনটি কিন্তু আসলে প্রথম কর্মদিবস। সেই প্রথম কর্মদিবসের জায়গা থেকে কিন্তু যারা পাঠকরা রয়েছেন তারা কিন্তু বইমেলাতে আসছেন এবং যারা লেখকরা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে এই বইমেলার শেষ সময়ে যারা আসলে বইমেলাতে আসছেন তারা আসলে প্রকৃত পাঠকরাই আসছেন। আমি যদি আপনাকে আমার পেছনের চিত্রটি একটু দেখাই, যে এই পড়ন্ত বিকালে আসলে যারা অফিস শেষ করেছেন তারা কিন্তু অফিস শেষ করেই বইমেলাতে আসছেন এবং বইমেলাতে তারা আসলে এখন এই শেষ সময়ে আসলে আর 1 সপ্তাহ রয়েছে বইমেলার। সেই শেষ সময়ে যারা বইমেলাতে আসছেন তারা কিন্তু আসলে প্রকৃত পাঠকরাই আসছেন এবং বই কিনছেন, হাতে বইয়ের ব্যাগ নিয়েই কিন্তু বইমেলাতে যাচ্ছেন। এবং আজ কিন্তু বইমেলায় নিরাপত্তার যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু অনেক প্রখরভাবে আমরা চোখে পড়ছি এবং আমরা কিন্তু খেয়াল করছি, দেখেছি। আমি যদি একটু দেখাই যে আমার সাথে আমি যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতে আসলে যারা লেখকরা আসছেন তাদের সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সাথে আমরা কিন্তু দেখেছি যে তারা প্রায় সব স্টলে ঘুরছেন, ঘুরে আসলে যে নিরাপত্তার যে জায়গাটি সেটি কিন্তু নিশ্চিত করার চেষ্টা করছেন এবং সেই নিরাপত্তার জায়গা থেকে কিন্তু আবার যারা পাঠকরা রয়েছেন তারা কিন্তু আসলে বলছেন যে এইবারের যে বইমেলা, এই বইমেলায় আসলে শেষ সপ্তাহে তারা লিস্ট মিলিয়ে বই কেনার জন্যই এসেছেন। এবং আজ একটু জানিয়ে রাখি, আজ কিন্তু বইমেলায় মোট বই জমা পড়েছে 67টি
পাশাপাশি এই নিয়ে কিন্তু বইমেলায় সর্বমোট বই জমা পড়েছে 2423টি। আর রুবায়েত, এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, এই সহকর্মী যোগ দিয়েছিলেন মেলা প্রাঙ্গণ থেকে। ঢাকার আশুলিয়ায় সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণে 5 বছরের শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকালে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার সোহাগ মণ্ডলের মালিকানাধীন 2 তলা ভাড়া বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর, বিউটি বেগম এবং তাদের মেয়ে তাহা। দগ্ধদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করত পরিবারটি। সকালে চুলা জ্বালাতে গেলেই এই দুর্ঘটনা ঘটে। গ্যাস লিকেজ থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা এলাকাবাসীর। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন এবং রাফি নামে 2 যুবক নিহত হয়েছে। দুপুর 1:30টায় উপজেলার কাঁচপুরে মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংকের উপশাখায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, কাঁচপুর মেঘা কমপ্লেক্সের ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসারে মেরামতের কাজ করার সময় হঠাৎই বিস্ফোরণ হয়। এতে 2 জন দগ্ধ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। নাটোরের বড়াই গ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে একজনের প্রাণ গেছে। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত 11টার দিকে মানিকপুর পশ্চিমপাড়া গ্রামের বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন প্রতিবেশী কামাল ব্যাপারী নামে একজনের উপর অতর্কিত হামলা চালায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে শুক্রবার রাতে নাটোরের বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বিয়ে বাড়িতে ঢুকে বরকে বাসর ঘর থেকে মারপিট করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বর্তমান উচ্চশিক্ষা ব্যবস্থার সংস্কার ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এক সেমিনার রাজধানীর ধানমন্ডিতে শনিবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের ইন্টারন্যাশনাল ডেস্কে এই সেমিনার আয়োজন করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM আমানুল্লাহর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রেখেছেন লেখক ও শিক্ষাবিদ শারমিন আহমেদ এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অনারারি অধ্যাপক ডক্টর AI মাহবুবউদ্দিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লুৎফুর রহমান এবং অধ্যাপক নুরুল ইসলাম ডিন, রেজিস্ট্রার শিক্ষক ও বিভাগীয় প্রধানগণ সেমিনারে উপস্থিত ছিলেন। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস রিমসের উদ্যোগে মঙ্গলবার শুরু হতে যাচ্ছে 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো 2025। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হবে। রবিবার সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়েছে। 3 দিনব্যাপী এই মেলায় 22টি দেশের 200-রও বেশি প্রতিষ্ঠান নিজেদের পণ্য এবং সেবা প্রদর্শন করবে। 27 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টায় শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত এই মেলা চলবে বলে জানা গেছে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ। বরিশাল মেডিকেলের শাটডাউন চলছে, কর্মবিরতিতে চট্টগ্রাম মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নিবন্ধনের ডিজিটাল জালিয়াতি, অভিযুক্ত ইউপি প্রশাসনিক কর্মকর্তা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন সন্ধ্যা 6টা 40 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।